গল্পের শুরুতেই আমরা যশ ও রোই নামের দুইজন লাইফ গার্ডকে দেখতে পাই, যারা সমুদ্রে ঘুরতে আসা বিভিন্ন টুরিস্টদের নিরাপত্তার জন্য কাজ করে। সমুদ্রে ঘুরতে আসা বিভিন্ন লোকজনরা তখন সাঁতার কাটছিল। সময়টা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখা যায় একজন টুরিস্টের উপর একটা শার্ক অ্যাটাক করে আর তাকে টেনে নিয়ে চলে যায়। যশের ফ্রেন্ড রোই লোকটাকে বাঁচাতে একটা বোট নিয়ে চলে যায়, কিন্তু লোকটাকে সে বাঁচাতে পারে না। এদিকে রোই বোট নিয়ে ফিরে আসার সময় হঠাৎ একটা শার্ক এসে তার উপর আক্রমণ করে। রোই বোট থেকে পড়ে গেলে যশ তার বন্ধুকে বাঁচানোর জন্য একটা বোট নিয়ে দ্রুত তার কাছে যায়, কিন্তু রবি বোটে ওঠার আগে শার্ক তাকে টেনে নিয়ে যায়। যশ তার বন্ধুর মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়ে। এর ঠিক 1 বছর পরের কথা। যশ এখনো সেই দিনের কথা ভুলতে পারেনি। শার্কের হিংস্রতায় বন্ধুকে হারিয়ে সে প্রতিনিয়ত নিজেকেই অপরাধী মনে করত। সে চাইলে হয়তো বন্ধুকে বাঁচাতে পারত, কিন্তু তার গাফিলতির জন্যই হয়তো সে রোইকে বাঁচাতে পারেনি। যশ এখন লাইফ গার্ডের কাজ ছেড়ে দিয়েছে। এখন সে পাশের একটা সুপার মার্কেটে কাজ করে। আজ সকালে চাকরিতে যাওয়ার সময় যশ আকাশের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে যায়, কারণ আকাশে প্রচুর পাখি একসঙ্গে উঠছিল। মনে হচ্ছিল যেন বড় কোনো বিপদ তাদের শহরে আসতে চলেছে। যশ বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে সুপার মার্কেটে চলে আসে। এখানে আমরা এমি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে সুপার মার্কেট থেকে লুকিয়ে কিছু জিনিস চুরি করছিল। চুরি করার সময় সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেললে এমি দৌড়ে তার বয়ফ্রেন্ড রায়ানের কাছে চলে আসে। রায়ান এই সুপার মার্কেটে চাকরি করে। রায়ানকে সেই মেয়ের সাথে দেখে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে যশ কাজ করার সময় লক্ষ্য করে তার এক্স গার্লফ্রেন্ড কেনাকাটা করার জন্য সেখানে এসেছে। এক্স গার্লফ্রেন্ড টিনাকে দেখে যশের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ টিনা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে এখানে এসেছে। এটা দেখে যশের খারাপ লাগার কারণে সে ওখান থেকে চলে এসে ওয়াশরুমে যায়। এদিকে এমিকে চুরির অপরাধে গ্রেফতার করার জন্য পুলিশ আসে, কিন্তু দেখা যায় পুলিশ অফিসার এমিরই বাবা। চুরির অপরাধে অপরাধীকে অ্যারেস্ট করতে এসে নিজের মেয়েকে দেখে সে খুব হতাশ হয়ে পড়ে। ছোটবেলা থেকে এমিকে তার বাবা খুব বেশি গুরুত্ব দেয়নি, তাই বড় হওয়ার পর থেকে এমি তার বাবাকে একদমই সহ্য করতে পারে না। এমির ধারণা তার বাবা তাকে একদমই ভালোবাসে না। এমির বাবা তার মেয়েকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে একজন লোক বন্দুক হাতে নিয়ে সুপার মার্কেটের ভিতরে ঢুকছে। এমির বাবা এটা দেখে এমিকে গাড়িতে রেখে ওই লোকটার পিছু নেয়। এদিকে লোকটা সুপার মার্কেটের ভেতরে এসে ম্যানেজারের রুমে গিয়ে তার দিকে গান পয়েন্ট করে আর লকার থেকে সব টাকা তাকে দিয়ে দিতে বলে। ম্যানেজার জীবন বাঁচাতে লকার থেকে টাকা দিয়ে দিতে গেলে দেখা যায় সেই লকারের ভিতরে কোনো টাকা নেই। লোকটা মনে করে এটা হয়তো ম্যানেজারের কোনো চালাকি, তাই সে ম্যানেজারকে গান পয়েন্টে নিয়ে রুমের ভিতর থেকে বের হয়ে আসে। ম্যানেজারকে নিয়ে যাওয়ার সময় এমির বাবা ডয়েল তাকে দেখে ফেলে। সুযোগ বুঝে ডয়েল লোকটাকে গান পয়েন্টে নিয়ে নেয়। লোকটা সারেন্ডার করতে যাবে, ঠিক সেই সময় লোকটার অন্য পার্টনার সেখানে চলে আসে। যশের গার্লফ্রেন্ড টিনাকে বন্দি বানিয়ে চোরগুলো ডয়েলকে বন্দুক নামাতে বলে, কিন্তু ডয়েল কিছুতেই তার বন্দুক নিচে নামায় না। চোরগুলোর মধ্যে একজন সুপার মার্কেটের একজন মহিলাকে গুলি করে মেরে ফেললে মার্কেটে থাকা সবাই ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় রায়ান নিচে এমির কাছে গিয়ে তার সাথে রাগারাগি করছে, কারণ এমির জন্যই আজকে তার চাকরি চলে গেছে। রায়ানের গার্লফ্রেন্ড এমি বলে, তুমি কোনো চিন্তা করো না, চাকরিটা তুমি আবার ফিরে পাবে। আমি ভেতরে গিয়ে ম্যানেজারকে বলবো এখানে তোমার কোনো দোষ নেই। রায়ানকে এই কথা বলে এমি মার্কেটের ভেতরে ম্যানেজারের সাথে কথা বলার জন্য যায়। এদিকে যশ ওয়াশরুমে থাকাকালীন গুলির শব্দ শুনে বাইরে বের হয়ে আসলে বাইরের পরিস্থিতি দেখে সে ঘাবড়ে যায়। যশ টিনাকে বাঁচাতে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেই তখনই হঠাৎ করে পুরো সুপার মার্কেট কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল যেন ভূমিকম্প আঘাত এনেছে। এদিকে বাইরে আমরা দেখতে পাই বিশাল এক সুনামি রুদ্রমূর্তি ধারণ করে শহরের উপরে এসে আশ্রে পড়ে। বড় বড় বিল্ডিং গুলো একের পর এক ধসে পড়তে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহর পানির নিচে তলিয়ে যায়। যশ যেই সুপার মার্কেটে কাজ করে সেখানেও পানি ঢুকে সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে। সুনামির ভয়াবহতায় অনেক লোক মারা যায়। সুপার মার্কেটের ভেতরে আমরা দেখতে পাই যশ, পুলিশ অফিসার ডয়েল এবং আরো কয়েকজন তখনও বেঁচে আছে। সবাই এক এক করে একটা সেলফের উপরে উঠে পড়ে। যশ লক্ষ্য করে অফিসার ডয়েলের পায়ে গুরুতর আঘাত লেগেছে আর সেখান থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। সে ডয়েলকে সেলফের উপরে উঠতে সাহায্য করে। এমি তার বাবার ক্ষতস্থানে কাপড় পেঁচিয়ে দেয়। সে তার বাবাকে সহ্য করতে না পারলেও ক্ষতস্থান দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ এমির তার বয়ফ্রেন্ডের রায়ানের কথা মনে পড়ে। সে তো বেসমেন্টে ছিল, তাহলে কি সে মারা গেছে? এমি রায়ানকে বাঁচানোর জন্য পানিতে নেমে বেসমেন্টে যেতে চায়, কিন্তু ডয়েল তাকে নিষেধ করে। ডয়েল বলে, যদি এখানে পানির উচ্চতা এত পরিমাণে থাকে তাহলে তো বেসমেন্ট সম্পূর্ণ তলিয়ে গেছে, সেখানে কারো পক্ষে এতক্ষণ বেঁচে থাকা সম্ভব না। এদিকে মার্কেট ম্যানেজার আর সিকিউরিটি গার্ড তখনও বেঁচে আছে। তারাও পানি থেকে সেলফের উপরে উঠে আসে। ওদিকে যশ আশেপাশে টিনাকে খুঁজতে শুরু করে। তখনই কিছুটা দূরে সে টিনাকে দেখতে পায়। টিনা অনেক ঘাবড়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এমন ভয়ানক পর্যায়ে চলে যাবে এটা সে কল্পনাও করতে পারেনি।
যশ টিনাকে সেলফের উপরে উঠিয়ে নিয়ে আসে। টিনাকে নিয়ে আসার সময় সে লক্ষ্য করে পানিতে ভেসে থাকা লাশগুলোকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। যশ বিষয়টা লক্ষ্য করলেও এরকম সিচুয়েশনে সে বিষয়টা ইগনোর করে। অন্যদিকে দেখা যায় বেসমেন্টে রায়ান গাড়ির ভিতরে আটকা পড়েছিল। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। গাড়ির ভিতর থেকে ভারী কোনো বস্তুর সাহায্যে সে গ্লাস ভেঙে বের হয়ে আসে। সেটা টর্চ লাইট খুঁজে পায়। সে টর্চ লাইটটা জ্বালিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে আসার রাস্তা খুঁজতে শুরু করে। এদিকে যশ সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে বাইরে বের হয়ে যাবে, আর এজন্য তাদের আগে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। অফিসার ডয়েলের পায়ে আঘাত লাগার কারণে সে সাঁতরাতে পারবে না, তাই টিনা আর তার বয়ফ্রেন্ড স্টিফেন রাস্তা খোঁজার জন্য মার্কেটের মেইন দরজার দিকে এগিয়ে যায়। টিনা আর স্টিফেন সাঁতরে মার্কেটের মেইন দরজার কাছে পৌঁছে গেলে তারা লক্ষ্য করে সুনামির ঢেউয়ের সাথে সাথে বিশাল একটা ট্রাক ভেসে এসে মার্কেটের প্রবেশ পথ আটকে গিয়েছে। এছাড়া তাদের এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। এদিকে সিকিউরিটি গার্ড মার্কেটের পেছনের দরজা চেক করতে চলে যায়, কারণ তারা চাচ্ছিল যেভাবেই হোক এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে। সিকিউরিটি গার্ড সাঁতরে পেছনের দরজা চেক করতে গেলে আমরা দেখতে পাই একটা শার্ক মুহূর্তের মধ্যেই তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। সেখানে থাকা কারুর তখনও ধারণাতেও ছিল না যে পানির নিচে শার্ক তাদের জন্য অপেক্ষা করছে। আসলে সমুদ্রে সবকিছু ভেসে যাওয়ায় শার্কগুলো এখানে চলে এসেছে। তো যাই হোক, যশ লক্ষ্য করে পানির নিচে বুদবুদ শব্দের কিছু ফেনা ভেসে আসছে। সে এটা দেখে তাড়াতাড়ি সবাইকে সেলফের উপরে উঠে আসতে বলে আর কোনো রকম শব্দ না করে চুপচাপ থাকতে বলে। যশের কথা শুনে টিনা আর স্টিফেন তাড়াতাড়ি সেলফের উপরে উঠে আসে। তার কিছুক্ষণ শব্দ না করে চুপ করে থাকলে সবাই দেখতে পায় বিশাল একটা শার্ক তাদের আশেপাশে ঘোরাফেরা করছে। শার্ক দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারে অনেক বড় একটা বিপদের মধ্যে তারা পড়তে চলেছে। অন্যদিকে রায়ান বেসমেন্ট থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল, কিন্তু বেসমেন্ট থেকে বের হওয়ার রাস্তা অনেক জিনিসপত্র দিয়ে আটকে গিয়েছে। রায়ান সেখান থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে শুরু করে। এদিকে বেসমেন্টে আমরা একটা কাপলকে দেখতে পাই যাদের নাম কাইলো আর হেইদার। তারা গাড়ির মধ্যে আটকা পড়েছে। গাড়ির উপরে যেই সানড্রপ থাকে সেটা দিয়ে তারা গাড়ির উপরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে আসার পর তারা নিচে নামার চেষ্টা করলে তখনই একটা শার্ক এসে তাদের গাড়ির উপরে অ্যাটাক করে। কাইলো আর হেইদার শার্কের হাত থেকে বাঁচার জন্য গাড়ির ভিতরে আশ্রয় নেয়। এদিকে যশ সহ সবাই একেবারেই ভেঙে পড়েছে। তারা বুঝতে পারছিল না এই মুহূর্তে তারা কি করবে, কারণ পানির ভিতরে নামলেই তাদেরকে শার্কের পেটে যেতে হবে, কিন্তু এখান থেকে বের হতে হলে তাদেরকে পানিতে নামতেই হবে। বিপদ যেন তাদের পিছুই ছাড়ছিল না। এমন অবস্থায় যশ লক্ষ্য করে ইলেকট্রিসিটির হাই ভোল্টেজের একটা তার পানির কাছাকাছি এসে ঝুলে রয়েছে। তারটা পানি স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে তারা সবাই মারা যাবে। যশ সবাইকে বিষয়টা সম্পর্কে জানায়। এটা শুনে তারা আরো বেশি টেনশনে পড়ে যায়। একদিকে শার্কের ভয়, অন্যদিকে একের পর এক নতুন সমস্যা হয়েই চলেছে। সেখানে থাকা সবাই অনেক বেশি ভেঙে পড়েছে। যশ তখন সবার উদ্দেশ্যে বলে, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের এখান থেকে বের হওয়ার জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে, কিন্তু সবার আগে আমাদের এখানকার ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে। যশ সেখানকার মেইন সুইচ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এটা করতে হলেও তাকে পানিতে নামতে হবে। যশের এক্স গার্লফ্রেন্ড টিনা বলে, তোমার হাতে আঘাত লেগেছে, এখান থেকে রক্ত ঝরছে, পানিতে নামলে শার্ক রক্তের গন্ধে সহজেই তোমার কাছে পৌঁছে যাবে আর তোমার উপরে আক্রমণ করবে। টিনার এসব কথা শুনে স্টিফেন বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি মেইন সুইচ বন্ধ করতে যাব, কিন্তু তার আগে আমাদের একটা সেফটি পোশাক বানাতে হবে। মার্কেটের ভেতরে জিনিসপত্র বহন করা লরি দিয়ে যশ ও স্টিফেন একটা পোশাক তৈরি করে আর তারপর সেটা স্টিফেনকে পরিয়ে দেয়। বড় একটা টিউবের মাধ্যমে পানির নিচ থেকে যেন নিঃশ্বাস নেওয়া যায় তার একটা ব্যবস্থা করা হয়। এটা অনেকটা অক্সিজেনের মতো কাজ করবে। স্টিফেন টিউবটা মুখে নিয়ে পানির নিচে নেমে পড়ে। স্টিফেন ওয়্যার হাউজের দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু অক্সিজেন নেওয়ার জন্য তারা যেই পাইপটা তৈরি করেছে সেটা খুব একটা লম্বা ছিল না, তাই মেইন সুইচ পর্যন্ত স্টিফেন পৌঁছাতে পারে না। সে যখন অনেক চেষ্টার পরেও মেইন সুইচ পর্যন্ত পৌঁছাতে পারে না, তখন সে সবার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিপদে ফেলে। সে নিঃশ্বাস নেওয়ার জন্য পাইপটা খুলে ফেলে আর অনেক কষ্টে মেইন সুইচ পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সুইচটা বন্ধ করে দেয়। স্টিফেন মেইন সুইচ অফ করে উপরে উঠে আসার চেষ্টা করলে সে উপরে উঠে আসতে পারে না, কারণ তার শরীরে প্রচুর ওজন বাঁধা ছিল। এত ভারী লোহার পোশাক নিয়ে উপরে উঠে আসা সম্ভব হচ্ছিল না, তাই পানির নিচে ডুবে সে মারা যায়। স্টিফেনের মৃত্যুতে টিনা অনেক ভেঙে পড়ে, কারণ স্টিফেন তার অনেক ভালো একজন বন্ধু ছিল। এদিকে বেসমেন্টে রায়ান বাইরে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। সে কিছুটা দূরে কাইলো আর হেইদারকে দেখতে পায়। তারা শার্কের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছে। রায়ান প্রথমে শার্ককে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে সে ওই দুজনকে বাঁচানোর জন্য পাশে পড়ে থাকা একটা লাশের কাটা হাত দূরের পানিতে ছুঁড়ে মারে। শার্ক রক্তের গন্ধে কাটা হাতের দিকে এগিয়ে আসতে থাকলে সেই সুযোগে
তারা গাড়ি থেকে বের হয়ে অন্য একটা গাড়ির উপরে গিয়ে আশ্রয় নেয়। এদিকে যশ বাইরে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে বিল্ডিং এর এয়ার ড্রপ দিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বড় বড় বিল্ডিং গুলোতে বাতাস চলাচলের জন্য এক ধরনের পাইপের মতো ভেন্টিলেশন রয়েছে, সেগুলোকে এয়ার ড্রপ বা ভেন্টিলেশন বলা হয়। যশ ভেন্টিলেশনের উপর দিয়ে দড়ি আটকানোর চেষ্টা করে, কিন্তু সেখানকার ম্যানেজার এখানে চলে আসে আর বলে ভেন্টিলেশন দিয়ে সবার আগে আমি বের হব। এটা বলে সে দড়িটা নিয়ে কোমরের সাথে বেঁধে ভেন্টিলেশন দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই সে ভেন্টিলেশনের গ্লাসটা খুলে ফেলে তখনই তার ভিতরে থাকা অসংখ্য পিঁপড়ার দল ম্যানেজারের শরীরে প্রবেশ করে কামড়াতে শুরু করে। ম্যানেজার যন্ত্রণায় চিৎকার করতে থাকলে চিৎকারের শব্দ শুনে শার্ক তার উপরে এসে হামলা করে। ম্যানেজারের শরীরটাকে শার্ক মাঝখান থেকে 2 টুকরো করে ফেলে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে সবাই ভয়ে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রায়ান বেসমেন্ট থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে একইভাবে বিল্ডিং এর ভেন্টিলেশন দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটা পাইপ ধরে এয়ার ভেন্টিলেশন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তখনই হাত ফসকে সে পানিতে পড়ে যায়। শার্ক রায়ানের দিকে ধেয়ে আসতে থাকে, কিন্তু ঠিক সেই সময়ে কাইলো তাকে গাড়ির উপরে টেনে তোলে। রায়ান প্রাণে বেঁচে গেলেও তাকে বাঁচাতে গিয়ে কাইলো পানিতে পড়ে যায়। সে গাড়ির উপরে ওঠার আগেই শার্ক তাকে টেনে নিয়ে গিয়ে শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে। এদিকে দেখা যায় টিনা তার কৃতকর্মের জন্য যশের কাছে ক্ষমা চায়। টিনা বলে, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু পুরনো স্মৃতি ভুলে আমি চাই সবকিছু আবার নতুন করে শুরু করতে। যশ তখন তাকে বলে, তোমার ভাইয়ের মৃত্যুতে আমার কোনো হাত নেই। সেদিন আমি রয়কে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আসলে যশের বন্ধু রয় টিনার আপন ভাই ছিল, আর এতদিন টিনা মনে করত যশের জন্যই শার্ক তার ভাইকে টেনে নিয়ে গিয়েছিল। ওই দিনের এই ঘটনার পর থেকে টিনা যশের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। এরপর দেখা যায় কিউবি নামের এক লোক যশের কলিগ নাওমিকে গান পয়েন্টে নিয়েছে আর সবার উদ্দেশ্যে বলে, আমরা চাইলেই খুব সহজে এখান থেকে বের হয়ে যেতে পারি, এজন্য শুধুমাত্র একজনকে জীবন দিতে হবে। এই মেয়েকে আমরা শার্কের খাবার হিসেবে ব্যবহার করতে পারি, আর সুযোগ বুঝে আমরা এখান থেকে বের হয়ে যাব। কিউবি নামের এই লোকটা আসলে চোরের পার্টনার ছিল। সে সবার কাছ থেকে পরিচয় লুকিয়ে তখনও বেঁচে ছিল। আসলে কিউবি চুরির সময় মাস্ক পরে থাকায় কেউই তাকে চিনতে পারেনি। কিউবি নাওমির গলায় বড়শির মতো একটা হুক পেঁচিয়ে তাকে পানিতে ফেলে দেয় আর শার্কের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এটা ডয়েল একদমই সহ্য করতে পারে না। তাই সে কিউবিকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে তার গলায় হুক লাগিয়ে পানিতে ফেলে দেয় আর নাওমিকে তাড়াতাড়ি করে উপরে তুলে আনে। এদিকে রায়ান ও হেইদার বেসমেন্টে বসে মৃত্যুর সময় গুনছিল। হেইদার বলে, আমাদের এখানে বাঁচানোর জন্য কেউ আসবে না, কারণ কেউ জানে না যে আমরা এখানে আটকা পড়েছি। রায়ান তখন তাকে বলে, আমরা বেসমেন্টে আটকা পড়েছি, কিন্তু হতে পারে মার্কেটের ভেতরে আমাদের মতো আরো অনেকে আটকা পড়ে আছে। এসব কথা বলে রায়ান একটা রডের সাহায্যে জোরে জোরে শব্দ করতে থাকে। বেসমেন্ট থেকে শব্দ শুনে মার্কেটের ভিতরে থাকা এমি বুঝতে পারে রায়ান তখনও বেঁচে আছে। এমি আর এক মুহূর্তেও দেরি না করে রায়ানকে বাঁচাতে পানিতে নেমে বেসমেন্টের দিকে যেতে থাকে। যশ এমিকে সাহায্য করার জন্য তার সাথে আসে। এখানে কিউবির উপরে শার্ক যখন আক্রমণ করেছিল তখন তার শরীরে থাকা হুক শার্কের মুখে আটকে গিয়েছিল, তাই কিছু সময়ের জন্য সবাই হাতে একটু সময় পেয়েছে। যশ আর এমি সাঁতরে বেসমেন্টে চলে আসলে রায়ান তাদেরকে সতর্ক করে, কারণ শার্ক যে কোনো সময় এসে তাদের উপর আক্রমণ করতে পারে। যশ আর এমি একটা গাড়ির উপরে উঠে পড়ে, আর তখনই এমি লক্ষ্য করে তারা যে গাড়িটার উপর রয়েছে সেটা আসলে এমির বাবার গাড়ি, আর এই গাড়ির মধ্যেই এমির বাবার শটগান রয়েছে। যশ এটা শুনে গাড়ির মধ্য থেকে একটা শটগান আর একটা স্ট্যান্ড গান বের করে আনে, আর তারপর সে শার্ককে মারার জন্য পানিতে নেমে পড়ে। শার্ক যখন যশের দিকে এগিয়ে আসতে থাকে, যশ গুলি করে তখন সেই শার্কটাকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় কয়েকজন মিলে ওয়্যার হাউজের মেইন সুইচ অন করে দেয়, আর মার্কেটের গেটের সামনে যে ট্রাকটা আটকা পড়েছিল সেটার বিস্ফোরণ ঘটিয়ে তারা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেসমেন্ট থেকে যশ, হেইদার আর এমি গেটের কাছে চলে এসেছে। তারা সবাই মিলে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির সাহায্যে ট্রাকটাকে বিস্ফোরণ করার পরিকল্পনা করে, কারণ এটা ছাড়া সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না। তারা ট্রাকের ব্যাটারিতে ইলেকট্রিক তারটাকে ফিট করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যেই সেখানে শার্ক চলে আসে। যশ শটগানের সাহায্যে শার্কটাকে গুলি করতে গেলে সে লক্ষ্য করে শটগানের বুলেট শেষ হয়ে গেছে। উপায় না পেয়ে সে স্ট্যান্ড গান দিয়ে শার্ককে গুলি করে। স্ট্যান্ড গানের ইলেকট্রিক শক লেগে শার্কটা আহত হয়ে যায়, আর এই সুযোগে তারা ট্রাকটাকে ব্লাস্ট করে দেয়। ট্রাকটা ব্লাস্ট হলে বাইরে বের হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। তারা সবাই মিলে তাড়াতাড়ি করে মার্কেটের বাইরে চলে আসে। বাইরে বের হওয়ার পর দেখা যায় পুরো শহর সুনামির কারণে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র তারাই নয়, শহরের হাজার হাজার মানুষ সুনামিতে মারা গেছে। পুরো শহরের ধ্বংস স্তূপের দৃশ্য দেখে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর এর সাথে সাথেই আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।